আসসালামু আলাইকুম। শামিল লীনা আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আজকে বাংলাদেশ মিঠা পানির মাছ আহরণে বিশ্বের দ্বিতীয় অবস্থানে আমরা উঠে এসেছি। মিঠা পানির মাছ অর্থাৎ পুকুর, আমাদের নদী নালা, সেখানে যে মাছগুলো উৎপাদন হয়, সচরাচর আমরা যে মাছ খেয়ে থাকি সেটা উৎপাদনে সারা বিশ্বে এখন বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। আমাদের ভৌগোলিক সীমারেখা কিন্তু খুবই কম, তারপরেও আমাদের গবেষণার ফলেই আমরা মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করতে পেরেছি বলে এটা সম্ভব হয়েছে। তাছাড়া বদ্ধ জলাশয়ে চাষের মাছ উৎপাদনে বাংলাদেশ ধারাবাহিকভাবে 5 বছর বিশ্বে পঞ্চম স্থান ধরে রেখেছে। পঞ্চম স্থান 5 বছর কেন, আমরা তো আরও উপরে উঠতে চাই। কাজে এখানে যারা আমাদের বাচ্চারা আছেন তাদেরকে বলবো যে আপনারা একটু উদ্যোগ নেন, আমরা যদি আরও উপরে উঠতে পারি। আমাদের মৎস্য চাষিরা যাতে ন্যায্য মূল্য পায় সেটাও নিশ্চিত করা। তবে এখন একটা সুবিধা হয়েছে, আগে কেউ মোবাইল ফোন ব্যবহার করতো না। 96 সালে আসার পরই আমি সব ডিজিটাল সিস্টেম করি এবং মোবাইল ফোন সকালে হাতে হাতে তুলে দিই। আর এখন মোবাইল ফোনের মাধ্যমেই কোন বাজারে কত মাছের কী দাম আমাদের মৎস্য চাষিরা সেটা জানতে পারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করার ফলে সমুদ্রেও যারা মাছ ধরেন তারাও কিন্তু সেখানে বসে যোগাযোগ করতে পারেন এবং বাজারের কী অবস্থা সে খবরটা প্রত্যন্ত অঞ্চল থেকেও নিতে পারেন এবং সমুদ্র থেকেও নিতে পারেন। সে ব্যবস্থাটাও করে দিয়েছি, যেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বর্তমানে আমরা ইলিশ উৎপাদনে প্রথমে আমরা 1 নম্বরে আছি, তেলাপিয়া উৎপাদনে 4র্থ। তাছাড়া আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের গ্রামীণ জনগোষ্ঠী যত অনাবাদি জমি আছে এবং যে সমস্ত জলাভূমি মানে হেজে মজে পড়ে আছে সেগুলি পরিষ্কার করে সেখানে মাছ উৎপাদন করা, এবং এতে কিন্তু সুফল পাওয়া যায়। আমি আমার নিজের কথা বলি, আমাদের পূবের বিল এবং দাঁড়িয়ারকুল, সেখানে আমাদের কিছু সম্পত্তি রয়েছে। অনেক জমি অনাবাদি পড়েছিল প্রায় 30-40 বছর। আমি উদ্যোগ নিই, আমার বাড়ি আমার খামার, এই যে একটা প্রকল্প আমরা নিয়েছি, সেখানে একটা সমিতিও আমরা করেছি, দাঁড়িয়ারকুল সমিতি। আমি তার উপদেষ্টা হিসেবে আছি। আমি আমার নিজের থেকে 9 বিঘা জমিও দিয়ে দিয়েছি সেখানে, এবং এই অনাবাদি জমিগুলি সমস্ত পরিষ্কার করে আবাদ করা হলো। সেখানে যেমন ধান চাষও হলো, আর যেগুলো উঁচু জমি সেখানে তরি তরকারি, আর যেখানে জলাভূমিগুলি ছিল সেখানে মাছের চাষ। প্রথমবার আমরা 200 মনের মতো মাছ পাই, 120 মন, 10-20 মন এরকম পাওয়া গেছিল। পরবর্তীতে সেখানে প্রায় 394 মন মাছ পাওয়া গিয়েছিল। যারা ওই এলাকার জমির মালিক তাদেরকে ওটা সম্পূর্ণভাবে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে, আর আমাদের যেটুকু ভাগ সেটাও আমাদের পরিবার আমরা পেয়েছি সেইভাবেই। অর্থাৎ এই যে পড়ে থাকা একটা জায়গা, সেখান থেকে যে আমরা বিশাল অঙ্কের একটা উৎপাদন করতে পারি সেটাই কিন্তু আমি দেখাতে চেয়েছি, এবং সেটা অত্যন্ত সফলতা অর্জন করেছি বলে এটাও আমি চাচ্ছি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে, যে কীভাবে যৌথভাবে, কারণ ছোটোখাটো অল্প অল্প জমি অনেকের আছে, তাদেরকে সবাইকে একসাথে নিয়েই, হ্যাঁ আমি নিজে কিছু সেখানে দিয়েছি, সহযোগিতা করেছি। তো এভাবে যদি আমরা প্রত্যেকটা অনাবাদি জমি চাষ করি, আর যেখানে আমাদের নদী নালা খাল বিল জলাভূমির দেশ, হাওর বাওরের দেশ, যেখানে যদি আমরা নিজেরা স্ব উদ্যোগ নিই তাহলে আমাদের তো কোনো অভাব থাকার কথাই না, বরং সেগুলি প্রক্রিয়াজাত করে আমরা বিদেশেও রপ্তানি করতে পারি। আমাদের হাওর বাওর অঞ্চল যেমন কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, এই সমস্ত অঞ্চল, বিশেষ করে সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, এই কিশোরগঞ্জ, সুনামগঞ্জ এবং
নেত্রকোনায় ইতিমধ্যে আমি মৎস্য অবতরণ কেন্দ্র করে দিয়েছি। আগে ওখানে মৎস্য অবতরণ কেন্দ্র ছিল না, সেই হাওড় অঞ্চলে সেটা আমরা করে দিয়েছি। তাতে মৎস্য চাষিরা তারা কিন্তু লাভবান হচ্ছেন এবং তাদের মাছ উৎপাদন সেখানে রাখতে পারেন, তারপরে তারা ন্যায্য দামে বিক্রি করতে পারেন, সেই সুবিধাটাও আমরা করে দিয়েছি। চিংড়ি মাছ গবেষণার জন্য বাগেরহাটে গবেষণা ইনস্টিটিউট করে দেওয়া হয়েছে, আর চাঁদপুরে আছে ইলিশ গবেষণা ইনস্টিটিউট। আর অন্য মাছের গবেষণা তো হয়, কারণ চিংড়িটা আমরা বিদেশে রপ্তানি করি, কাজে সেটাকে যাতে মানসম্মত হয় এবং সেগুলি পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। আমাদের অর্থনীতিতে মাছের যথেষ্ট অবদান রয়েছে, কারণ আমাদের বাজেট ওই 2008 সালে যেখানে 68,000 কোটি টাকা ছিল, এবারে আমরা বাজেট দিয়েছি 7,97,000 কোটি টাকার বাজেট। মাছ জাতীয় জিডিপিতে 2.53%, কৃষি জিডিপিতে 22.26% অবদান আমাদের এই মাছের থেকেই আসে। আর মৎস্য খাতের জিডিপি প্রবৃদ্ধি 2.81%। শুনছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ। দর্শক, এই বিষয়ে জানতে এখন আমরা যাব সচিবালয়ে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট রোকন উদ্দিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রোকন, জামায়াত শিবির নিষিদ্ধের বিষয়ে এখনকার কি তথ্য আছে আপনার কাছে, এবং সচিবালয়ের সার্বিক চিত্র আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। হ্যাঁ লীনা, আসলে জামাতের যে রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে সেটি আজকেই করা হবে বলে গতকাল জানিয়েছিলেন আইনমন্ত্রী। তো আপনাকে যদি প্রক্রিয়াটি বলি, সেটি হচ্ছে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে মতামত দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবেন একটি চিঠি আর কি। সেই চিঠিতে মতামত দিয়ে সেটি আইন মন্ত্রণালয় থেকে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর এটি আসলে প্রজ্ঞাপন আকারে জারি করা হবে, অর্থাৎ নির্বাহী আদেশে এটি জামাতের যে রাজনীতি সেটি নিষিদ্ধ করা হবে বলে আমাদেরকে গতকালকেই জানিয়েছিলেন আইনমন্ত্রী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে 2013 সালে একটি রিট হয়, সেই রিটের রায় দেন হাইকোর্ট। হাইকোর্ট রায় দেন ওই 2013 সালেই। সেখানে নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করা হয় জামাতে ইসলামের রাজনীতিকে। এবং তারপর 2018 সালের 28 অক্টোবর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। তো এতদিন আসলে জামাতে ইসলাম নির্বাচনে অংশ নিতে পারতেন না, কিন্তু রাজনৈতিক দল হিসেবে যে রাজনীতি করার বিষয়টি সেটি তারা করতে পারতেন আর কি। কিন্তু এখন যেটি করা হচ্ছে যে তারা আসলে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে বাংলাদেশে আসলে রাজনীতিও করতে পারবেন না, সেটি এই সময় আসলে করা হচ্ছে। এবং এটি হঠাৎ করে আপনি জানেন যে 2 দিন আগে আসলে 14 দলের একটি সভা হয়। সেই সভায় যে রাজনৈতিক দলগুলো উপস্থিত ছিল তাদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবং তারপরে আসলে আইনমন্ত্রীর সাথে আমাদের যে গতকাল কথা হয়, তখনই তিনি জানিয়েছিলেন যে আজই অর্থাৎ বুধবারই এ বিষয়ে নির্বাহী আদেশে আমাদের রাজনীতি নিষিদ্ধ করা হবে। তবে এটি হইতে আরও কিছুক্ষণ সময় লাগবে। আমরা যতদূর জেনেছি যে দুপুরের পরে এই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। লীনা, জানছিলাম সচিবালয়ের খবর। কোটা সংস্কার আন্দোলনের পদযাত্রা কর্মসূচি মার্চ ফর জাস্টিস ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বিভিন্ন আদালত এলাকায় এই কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। দর্শক, সেই খবর জানতে এখন আমরা যাব রাজধানী হাইকোর্ট এলাকায়। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, এই পদযাত্রার কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন, এবং আপনার আশপাশের চিত্র আপনি কেমন দেখছেন সে সম্পর্কেও জানতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসূচি মার্চ ফর জাস্টিস। সারা দেশের আদালত প্রাঙ্গণে তারা পদযাত্রা করে আদালত প্রাঙ্গণে এসে তারা অবস্থান নেবেন, এই কর্মসূচি তারা দিয়েছে। দুপুর 12:30টার দিকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। তাদের এই কর্মসূচিতে আইনজীবী, মানবাধিকার কর্মী, শিক্ষক সহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে এখন হাইকোর্ট প্রাঙ্গণে আছি। বলে রাখে যে আন্দোলনকারীদের উপস্থিতি এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। তবে বলে রাখে যে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক হাইকোর্টের দক্ষিণ গেটে এইখানে অবস্থান নেওয়ার চেষ্টা করছিল তারা, তবে পুলিশ তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে হাইকোর্ট এলাকায় কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা হাইকোর্টে প্রবেশ করছেন তাদের তল্লাশির মাধ্যমে যেতে হচ্ছে। সর্বোপরি যদি বলে রাখি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, অর্থাৎ যে কর্মসূচি তারা দিয়েছে এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, এই জন্যই তাদের এই সতর্ক অবস্থান। আবার অন্যদিকে আপনি জানেন যে
ডিবিতে কিন্তু 6 জন আন্দোলনকারী অর্থাৎ সমন্বয়কারী কিন্তু হেফাজতে রয়েছেন, অর্থাৎ তাদের বিষয়ে কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। হাইকোর্টের আজকে এটি সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, যেহেতু একজন বিচারপতি অসুস্থ থাকার কারণে সেটি আসলে পিছিয়ে দেওয়া হয়েছে। সব মিলে যদি বলি যে রাজধানীর পরিস্থিতি, যারা ঘর থেকে বের হয়েছেন তাদের মাঝে কিছুটা একটু আতঙ্ক বিরাজ করছে। আপনি জানেন কিছুক্ষণ আগে আমার সহকর্মী যেটি বললেন যে জামাত নিষিদ্ধের যে বিষয়টি আজকে আসতে পারে, অর্থাৎ জামাত নিষিদ্ধ পাশাপাশি আন্দোলনকারীদের আজকের এই কর্মসূচি, সব মিলিয়ে সাধারণ মানুষের মাঝে একটি শঙ্কা থাকলেও, আতঙ্ক থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে রাজধানী জুড়ে। জানছিলাম কোটা সংস্কার আন্দোলনকারীদের পদযাত্রা কর্মসূচির খবর। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনে 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি আজ হচ্ছে না। বেঞ্চের একজন বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেয়, তা হচ্ছে না। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য দিন ধার্য ছিল। পরে জানানো হয় বেঞ্চে জুনিয়র বিচারপতি ছুটিতে থাকায় আজ ডিভিশন বেঞ্চ বসছে না। গত সোমবার ও মঙ্গলবার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয়। এর আগে আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। এদিকে 4 শিশু মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। দিনাজপুরে হঠাৎ বেড়েছে সব ধরনের চালের দাম। সরু থেকে মোটা কেজি প্রতি মানভেদে বেড়েছে 3 থেকে 5 টাকা। এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। পাইকারি ব্যবসায়ীরা বলছেন ধানের বেশি, তাই চালের দামও বেশি। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট। দিনাজপুরের সবচেয়ে বড় বাহাদুর বাজারে হঠাৎ বেড়েছে সব ধরনের চালের দাম। বস্তা প্রতি চাল 50 থেকে 100 টাকা বেশি বিক্রি করছে পাইকারি ব্যবসায়ীরা। আর খুচরা বাজারে আরও বাড়ানো হচ্ছে চালের দাম। এমনিতে নিত্যপণ্যের বাজারে আগুন, এর সাথে চালের দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষের। চাল কিনতে আসি বাহাদুর বাজারে, তো এখন তো 28 চালটা আগে 55 টাকা নিতাম, এখন 60 টাকা, হঠাৎ করে দাম বাড়ে গেছে 5 টাকা। আমরা বেকার শ্রমিক, আমরা দিন কামাই দিন করে খাই, আমরা এইভাবে চালের দাম যদি বেড়ে যায় তাহলে আমরা কীভাবে চলবো? পাইকারি ব্যবসায়ীরা বলছেন চলমান কারফিউ, সেই সাথে ধানের দাম বৃদ্ধিতে বেড়েছে চালের দামও। 50 কেজির বস্তায় প্রতিটা চাউলের 80 থেকে 100 টাকা দাম বাড়ছে। আর বিশেষ করে যেটা আমাদের বাংলাদেশে আবাদ হয় বাংলামতি চাউল, এই চাউলটার দাম বেশি হয়েছে। মানে মোটামুটি 25 কেজির বস্তায় 250-300 টাকা বাড়ছে ঈদের পর থেকে। বাজারে ধানের দামটা একটু বেশি, মানে বিগত 1 মাস আগে যে চালের দাম ছিল আমাদের হলো 8 চাল, আমরা বেচা কিনা করতেছিলাম 2700 টাকা, এখন ওই 8 চালটা আমরা বেচা কিনা করতেছি 2850 টাকা। সিন্ডিকেট রুখতে চালের বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটাই দুপুরে খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।